গাইজ কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস। রোল অ্যান্ড স্টোরি চ্যানেলে প্রত্যেক দিন আমি শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। আলোচনা শুরু করার আগেই বলবো, যারা ইংলিশ অনার্সের ছাত্রছাত্রী আছো বা ইংলিশ এম এর ছাত্রছাত্রী আছো, অর্থাৎ মাস্টার ডিগ্রি করছো, বুঝতে পারলে, বা স্নাতক স্তরে পড়াশোনা করছো, তাদের জন্য এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা অনেকের কাছে খুব কঠিন বলে মনে হচ্ছে। কিন্তু একটা কথা আমি বলবো যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরাজি সাহিত্যের ইতিহাস, এটা কিন্তু মোটেও কঠিন বিষয় নয়, একেবারে সহজ বিষয়। এবং বিষয়টাকে যদি তুমি বুঝতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার কিন্তু এটা নড়বড়ে বিষয় মনে হবে না। এবং বিষয়টাকে একেবারে বোরিং, ড্রাই, শুকনো, মড়মড়ে বিষয় এমনি মনে হবে না। বিষয়টা কিন্তু অনেক বেশি আগ্রহের, বুঝতে পারলে। তাই আমি বলবো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ার সময়, মানে ইংরাজি সাহিত্যের ইতিহাস পড়ার সময়, বিষয়টাকে বোঝার উপর বেশি জোর দাও। বোঝার পর তুমি মুখস্থ বিদ্যায় এসো। হ্যাঁ, শর্ট কোয়েশ্চেন আছে, সাল আছে, সবই বুঝলাম, সবই মুখস্থ করতে হবে সেগুলো। সালগুলো তাছাড়া কি করবে, সালগুলো তো মুখস্থই করতে হবে। কিন্তু তুমি যদি বুঝে নাও বিষয়টা, তাহলে দেখবে এই বিষয়গুলো মনে রাখতে অনেক সুবিধা হচ্ছে। আজকে আমার আলোচ্য বিষয় হলো অ্যাংলো নরম্যান রিলিজিয়াস পোয়েট্রি, অর্থাৎ অ্যাংলো নরম্যান যুগে যে যে ধর্মীয় কবিতাগুলো লেখা হয়েছিল, সেই ধর্মীয় কবিতা সম্বন্ধে আমি দু এক কথা বলবো। আশা করি আজকের আলোচনা তোমাদের সকলের খুবই কাজে লাগবে এবং এই আলোচনাটি পরীক্ষার দৃষ্টিকোণ থেকেও যথেষ্টই গুরুত্বপূর্ণ। সো লেটস বিগিন দ্য ডিসকাশন। তাই চলো মূল আলোচনায় আসা যাক। অ্যাংলো নরম্যান রিলিজিয়াস পোয়েট্রি, আলোচনার নাম হচ্ছে অ্যাংলো নরম্যান রিলিজিয়াস পোয়েট্রি, অর্থাৎ অ্যাংলো নরম্যান যুগে রিলিজিয়াস পোয়েট্রি, ধর্মীয় কবিতাগুলো কিভাবে প্রসারিত হয়েছিল, ধর্মীয় কবিতাগুলোর কতটা ব্যাপ্তি হয়েছিল, এবং অ্যাংলো নরম্যান যুগে এই ধর্মীয় কবিতাগুলো কি রকম ভাবে লেখা হয়েছিল এবং কি কি তাদের গুণ ছিল, কি কি তাদের বৈশিষ্ট্য ছিল, সবকিছুই আজকের আলোচনায় উঠে আসবে। অ্যাংলো নরম্যান রিলিজিয়াস পোয়েট্রি আফটার দ্য নরম্যান কনকোয়েস্টের পর, স্পেশালি নরম্যান কনকোয়েস্ট মানে নরম্যানদের বিজয়ের পর, নরম্যান বিজয়ের পর, স্পেশালি ইন দ্য মিডল অফ দ্য 14th সেঞ্চুরি, বিশেষ করে 14th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে, 14 শতাব্দীর মাঝামাঝি সময়ে, এ গ্রেট ডিল অফ লিটারারি ওয়ার্কস টুক প্লেস ইন ইংল্যান্ডে অনেক সাহিত্যের কাজকর্ম হলো, বুঝতে পারলে। অ্যাকচুয়ালি দিস ওয়ের মোরাল ইনস্ট্রাকশন অ্যান্ড রিলিজিয়াস ইনস্ট্রাকশন। কিন্তু যদি আমরা এর গুণগত মানটা দেখি, তাহলে বুঝতে পারবো এই মধ্যযুগে যে সমস্ত সাহিত্যের কর্মকাণ্ডগুলো হয়েছিল বা সাহিত্যের লেখাজোখা হয়েছিল, এইগুলো মূলত ছিল নৈতিক নীতিবোধ, যে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। মানে অনেকগুলোই কিন্তু মোরাল কোডস ছিল, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, বুঝতে পারলে। তাহলে কি আফটার দ্য নরম্যান কনকোয়েস্টের পর, স্পেশালি ইন দ্য মিডল অফ দ্য 14th সেঞ্চুরিতে এ গ্রেট ডিল অফ লিটারারি ওয়ার্কস টুক প্লেস ইন ইংল্যান্ড, অনেক লেখাজোখা হলো ইংল্যান্ডে, বুঝতে পারলে। অ্যাকচুয়ালি দিস ওয়ের মোরাল ইনস্ট্রাকশনস অ্যান্ড রিলিজিয়াস ইনস্ট্রাকশন, প্রকৃতপক্ষে এই কাজগুলো মোরাল ইনস্ট্রাকশন ছিল এবং রিলিজিয়াস ইনস্ট্রাকশন ছিল। ইনফ্যাক্ট অ্যাংলো নরম্যান রিলিজিয়াস পোয়েট্রি অ্যাক্টেড অ্যাজ দ্য মোরাল গাইডেন্স অ্যান্ড দ্য রিলিজিয়াস গাইডেন্স অফ দ্য পিপল। এটা বাস্তব যে এই লেখাজোখাগুলো সেই যুগের সাধারণ মানুষদের মোরাল গাইডেন্স হয়ে গেছিল এবং রিলিজিয়াস গাইডেন্স হয়ে গেছিল সেই যুগে, বুঝতে পারলে গাইজ? Sorry, because I'm in the middle of my video. I'm just going to have my tea, so I hope that you will not be offended. Okay, তাহলে কি বললাম? আফটার দ্য নরম্যান কনকোয়েস্টের পর, স্পেশালি ইন দ্য মিডল অফ দ্য 14th সেঞ্চুরির সময় কি হচ্ছিল? এ গ্রেট ডিল অফ লিটারারি ওয়ার্কস টুক প্লেস, অনেকগুলো সাহিত্যের কর্মকাণ্ড হয়েছিল, বহু লেখাজোখা হয়েছিল ইন ইংল্যান্ডে। অ্যাকচুয়ালি দিস ওয়ার মোরাল ইনস্ট্রাকশন, সাধারণ মানুষদের নৈতিক বোধটা কেমন হবে, সাধারণ মানুষদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়, নৈতিক দৃষ্টিকোণ থেকে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার একটা ইনস্ট্রাকশন ছিল এগুলো। ইনফ্যাক্ট অ্যাংলো স্যাক্সন রিলিজিয়াস পোয়েট্রি অ্যাক্টেড অ্যাজ দ্য মোরাল গাইডেন্স, প্রকৃতপক্ষে অ্যাংলো স্যাক্সন রিলিজিয়াস পোয়েট্রিটা একটা মোরাল গাইডেন্স হিসাবে যেন কাজ করছিল, অ্যান্ড রিলিজিয়াস গাইডেন্স অফ দ্য পিপল, লোকের যেন রিলিজিয়াস গাইডেন্স হয়ে দাঁড়িয়েছিল এগুলো। দিস রাইটিংস ওয়ার হোমিলিজ, সারমনস, ছোট ছোট কবিতা ছিল, ধর্মের কবিতা, হোমিলি বলা যেতে পারে, সারমনস বলা যেতে পারে, ট্রান্সলেশন বলা যেতে পারে অফ দ্য প্যারাফ্রেজ অফ দ্য বাইবেলের যে বিভিন্ন ঘটনাগুলো ছিল সেইগুলোকে ছোট ছোট কবিতা আকৃতিতে তুলে ধরা হয়েছিল, এই সমস্ত কিছুই হয়েছিল। সামটাইমস দিস রাইটিংস ওয়ার বরোড ফ্রম ফ্রেঞ্চ অর ল্যাটিন, কখনো কখনো আবার
ফ্রেঞ্চ এবং ল্যাটিন থেকে কিছু কিছু ঘটনা এবং তথ্যকে তুলে ধরা হয়েছিল, বুঝতে পারলে? অল দিস রাইটিংস ওয়ার রিটেন ফর দ্য পোর অপ্রেস ক্লাস। এই সমস্ত কিছু লেখাজোখা যেটা ছিল মূলত পোর অপ্রেস ক্লাস এদের জন্য লেখা হয়েছিল, বুঝতে পারলে? সাধারণ মানুষদের জন্য লেখা হয়েছিল। সো দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার। তাই স্বাভাবিকভাবেই যেহেতু সমাজের উঁচু শ্রেণীর জন্য লেখা হচ্ছে না, সমাজের সাধারণ মানুষদের জন্য লেখা হচ্ছে, গরিব চাষিবাসী মানুষদের জন্য লেখা হচ্ছে, তাই ভাষাটা অত্যন্ত সহজ ছিল, বুঝতে পারলে? দ্য রাইটার্স অ্যাডেড দেয়ার ওন টেল লাভিং স্পিরিট অ্যান্ড মোরাল সাবজেক্টস, এবং লেখকরাও নিজেদের টেল লাভিং স্পিরিটটাকে জুড়ে দিয়েছিল এই ধর্মের কবিতাগুলোর সাথে। তো অ্যাজ এ রেজাল্ট যদি দেখতে যাও, এই অ্যাংলো স্যাক্সন রিলিজিয়াস পোয়েট্রিটা একটা অসাধারণ, বুঝতে পারলে, একটা মোরাল গাইডেন্স হয়ে উঠেছিল, বা রিলিজিয়াস গাইডেন্স, যে কি কি করব ধর্মের দিক থেকে, কি কি করব না, নৈতিক দিক থেকে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, তার যেন একটা গাইডলাইন হয়ে গিয়েছিল এই সমস্ত কবিতাগুলো, যেগুলো আমরা অ্যাংলো নরম্যান যুগের রিলিজিয়াস কবিতা হিসাবে দেখতে পাই। গাইজ, দ্যাট ইজ ভেরি টেস্টি, রাইট? ওকে, মোরাল দেখো, পোয়েমা মোরাল মোটামুটি 6-7টা কবিতা নিয়ে বলবো, এবং এই 6-7টা কবিতাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এগুলো সম্বন্ধে এক ঝলকে জেনে নেওয়া যাক। পোয়েমা মোরাল, দ্য আর্লিয়েস্ট ওয়ার্ক অফ অ্যাংলো নরম্যান রিলিজিয়াস পোয়েট্রি ইজ পোয়েমা মোরাল। পোয়েমা মোরাল যতগুলো অ্যাংলো নরম্যান রিলিজিয়াস পোয়েট্রি আছে সবচেয়ে পুরনো, আর্লিয়েস্ট বলতে পারো, ঠিক আছে, পোয়েমা মোরালকে। ইট হ্যাজ 400 লাইনস, 400টা মাত্র লাইন। দ্য পোয়েম বিগিনস ইন এ সাবজেক্টিভ ম্যানার, কবিতার শুরু হচ্ছে একটা সাবজেক্টিভ ম্যানারে। দ্য পোয়েট ল্যামেন্টস ফর হিজ ওন মিসস্পেন্ট ইউথ, কবি আজ বৃদ্ধাবস্থায় প্রায় পৌঁছে গেছেন এবং নিজের যৌবনকে তিনি যে খারাপভাবে অতিবাহিত করেছেন এবং সেরকম কিছু করে দেখাতে পারলেন না, সেটার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। হি অলসো ল্যামেন্টস ফর ওয়েস্টেড অপরচুনিটিস, এখানে তিনি আরও দুঃখ প্রকাশ করছেন যে তিনি কত অপরচুনিকে, মানে কত সুযোগকে, কত অপরচুনিটি, মানে সুযোগকে তিনি নষ্ট করেছেন, সেটার উপর দুঃখ প্রকাশ করছেন। হি এনকারেজেস হিজ রিডার্স ফর ভার্চু অ্যান্ড সালভেশন, তিনি কি করছেন, নিজের পাঠকগণকে বলছেন যে আমাদের কম বয়স থেকে ভার্চু মানে গুণের প্রতি, এবং সালভেশন মুক্তির পথে আমাদের ছোটা উচিত। হি পেইন্টস দ্য হরর অফ ডোমসডে, আমাদের ক্রিশ্চিয়ানিটিতে আমরা যদি দেখি, একটা মৃত্যুর পরে তোমাকে একটা জাজমেন্ট ডে ফেস করতে হয়, মানে তোমার বিচারের দিন। সেদিন তোমার ভালো কি কি কাজ করেছো, কি কি খারাপ কাজ করেছো, সব আলোচনা হবে এবং তোমাকে সেই হিসাবে হয় রিওয়ার্ড দেওয়া হবে বা শাস্তি দেওয়া হবে, বুঝতে পারলে? তো সেই সমস্ত হরর অফ ডোমসডের ঘটনাকেও তুলে ধরা আছে। দ্য টর্মেন্ট অফ হেল, নরকে কি কি যন্ত্রণা দেওয়া হয় তার কথা আছে। জয়স অফ হেভেন, এবং কি স্বর্গে কি কি আনন্দ পাওয়া যায় তার সমস্ত কথা আছে। দ্য স্ট্রাকচার অফ হেভেন অ্যান্ড দ্য হেল, দ্য পিকচার অফ হেল অ্যান্ড হেভেন আর ভেরি লিভিং অ্যান্ড ভিভিড। ছবিগুলো, স্বর্গের ছবিগুলো কীরকম এবং নরকের ছবিগুলো, স্বর্গ কত সুন্দর হয় এবং নরক যে কত ভয়ঙ্কর হয়, তার প্রত্যেকটা ছবিকে খুব সুন্দরভাবে পোয়েমা মোরেলে তুলে ধরা আছে। দ্য পোয়েম বিগিনস উইথ এ সারপ্রাইজিং নোট, কবিতার মধ্যে একটা সারপ্রাইজিং নোট তুমি পাবে, যেটা দিয়ে তোমার কবিতা শুরু হবে। কবিতার মধ্যে এমন একটা কথা রয়েছে এবং যেটা দিয়ে কবিতা শুরু হচ্ছে, যেটা দিয়ে তুমি সারপ্রাইজ হয়ে যাবে, একেবারে অবাক হয়ে যাবে। কবি কি বলছেন? দ্য পোয়েট সেজ দ্যাট এ ম্যান হু ট্রাস্ট হিজ ওয়াইফ অ্যান্ড চাইল্ড টু মাচ ইজ ইন ডেঞ্জার অফ মিসিং দ্য সালভেশন। কবিতা যেমন শুরু হচ্ছে, পোয়েমা মোরেল কি একটা অদ্ভুত কথা বলছে, দেখো, বলছে যে ব্যক্তি তার স্ত্রীকে এবং তার পুত্রকে অতিরিক্ত বিশ্বাস করে সে কিন্তু মুক্তি, এই যে সালভেশন আছে, মুক্তি নাও পেতে পারে জীবনে, সে কিন্তু কোনোদিন মুক্তি পাবে না, এইরকম বলছে। কবি কি বলছেন এই কবিতাতে? যে ব্যক্তি তার স্ত্রীকে এবং তার পুত্রকে খুব বেশি বিশ্বাস করেন সে কিন্তু জীবনে কোনোদিন মুক্তি পাবেন না, এইরকম কথা বলছেন। তাহলে কি এইরকম কথা কেন? তাহলে কি আমাদের স্ত্রী এবং পুত্রদের বিশ্বাস করা উচিত নয়? না না, সেটা বলছেন না। আসলে কি হচ্ছেন, যখন তুমি টু মাচ, খুব বেশি, অতিরিক্ত নিজের স্ত্রী এবং পুত্রকে বিশ্বাস করো, তখন কি তুমি তাদের ভালোবাসায় অন্ধ হয়ে যাও এবং কি তুমি সবসময় ন্যায়ের দিকটা, জাস্টিসের দিকটা নিতে পারো না এবং তুমি অন্যায় করে বসো। এইভাবে ব্যাখ্যা হয়েছে কবিতার ভেতরে। দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন আয়াম্বিক সেপ্টেরিয়াস মিটার, এবং এই কবিতাটা একটা সুন্দর কবিতা যেখানে ধর্মের বোধ রয়েছে, যেখানে তুমি বুঝতে পারবে কোনগুলো করা উচিত, কোনগুলো করা উচিত নয়, এবং নরক কত ভয়ঙ্কর, স্বর্গ
কতটা সুন্দর এবং কিভাবে ন্যায়বোধ নিয়ে চলতে হয়, স্ত্রী এবং পুত্রের জন্য ন্যায়বোধকে বিসর্জন দিতে নেই, এই সমস্ত কিছু রয়েছে পোয়েমা মোরেলে। পোয়েমা মোরেলে মূলত নৈতিক, আমাদের নৈতিকতা, নৈতিক যে মানদণ্ড রয়েছে সেটাকে আরো উন্নয়নের চেষ্টা করা হয়েছে। এটা হলো গিয়ে তাহলে পোয়েমা মোরেল। তাহলে আশা করি এই পোয়েমা মোরেলটা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে সিনার্স বিহেভিয়ার। Sorry guys, my coffee, tea is getting cold. All right, so that's why. By the way, really tasty, very much energetic, you know. Okay, তাহলে কি প্রথমে ছিল তাহলে পোয়েমা মোরেল, এবং দ্বিতীয় যে কবিতাটি আমাদের জানতে হবে সেটা হচ্ছে সিনার্স বি অ্যাওয়্যার। তাহলে দেখো, অ্যাংলো নরম্যান রিলিজিয়াস পোয়েট্রির মধ্যে সিনার্স বি অ্যাওয়্যার এই কবিতাটি কিন্তু অসাধারণ সুন্দর কবিতা। তাহলে একটা জানলাম ইতিমধ্যে, পোয়েমা মোরেল জানতে পেরেছি, এরপর সিনার্স বি অ্যাওয়্যার এটা জানতে হবে। সিনার্স বি অ্যাওয়্যারে কি বলছে দেখো, লেটস কাম টু দ্য সিনার্স বি অ্যাওয়্যার। ওকে, সিনার্স বি অ্যাওয়্যারে বলছে দেখো, ইটস এ পোয়েম অফ 354 লাইন, 354 লাইনের, 354 লাইন, 354 লাইনের একটা কবিতা, এবং কি ইট ডেসক্রাইব দ্য হরর অফ হেল। দেখো, যতগুলো ধর্মের বই পাবে স্বর্গ এবং নরক নিয়ে তো আলোচনা হবে, এবং একটা মোরাল গাইডেন্স থাকবেও। তুমি যদি কিছু নাও পড়ে যাও, স্বর্গের কথা বলো, নরকের কথা বলো, মোরাল গাইডেন্স নিয়ে, তাও যেন হতে পারে যেটা যেটা যে সেটা ঢিলটা লেগে গেল, এরকম হতে পারে কিন্তু, কারণ এইগুলোই বেশিরভাগ রয়েছে, বুঝতে পারলে? তাহলে এই যে সিনার্স বিহেভিয়ার মানেটা কি? সিনার্স মানে পাপীরা। সিনার মানে কি? সিনার মানে পাপীরা। বিহেভিয়ার মানে সচেতন হও বা সতর্ক হও, বুঝতে পারলে? ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট গাইজ। তাহলে সিনার্স বিহেভিয়ার যখন আমরা পড়বো, এখানে কি দেখতে পাবো? ইটস এ পোয়েম অফ 354 লাইন, 354 লাইনের একটা কবিতা, অ্যান্ড ইট ডেসক্রাইবস দ্য হরর অফ হেল। এবং এখানে আমরা নরকের যন্ত্রণা এবং নরকের ভয়ঙ্করতাকে দেখতে পাবো। ইট ওয়ান্স এগেন দ্য 7 ডেডলি সিন, যে সাতটা ভয়ানক পাপ রয়েছে, সেই 7টা ভয়ানক পাপ নিয়ে আমাদের বলা হবে, বুঝতে পারলে? তার মধ্যে দেখবে লোভ, চুরি করা, অতিরিক্ত খাওয়া, ইত্যাদি ইত্যাদি, এনভি, জেলাসি, এগুলো সমস্ত রয়েছে, বুঝতে পারলে? ইট রিকলস দ্য হরর অফ দ্য গ্রেভ ওয়ের বডি ইজ ইটেন বাই দ্য ওয়ার্মস। এই কবিতার মধ্যে দেখতে পাবে যে দেহটাকে পোকাগুলো যখন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কবরের মধ্যে, সেই ভয়ঙ্কর দৃশ্যকে তুলে ধরা হবে। ইট অলসো গিভস দ্য পিকচার অফ জাজমেন্ট ডে, এবং জাজমেন্ট ডে দিন মানে সুবিচারের দিন, যেদিন ঈশ্বরের কাছে আমাদের বিচার হয়, সেদিন আমাদের সমস্ত কিছু আমরা যা যা করে এসেছি সারা জীবন ধরে, সেগুলোর আমাদের সম্মুখীন হতে হয়। এই সমস্ত কিছু কথাগুলো আমরা সিনার্স বিহেভিয়ারে পেয়ে যাই। দেখো, তোমার ধর্ম, তুমি যাই ধর্মের বিশ্বাসী হও, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ডাজন্ট ম্যাটার, মূল কথাগুলো না প্রত্যেকটা ধর্মের একই। এখানেও দেখো, ক্রিশ্চিয়ানিটি রিলেটেড যে কথা হচ্ছে, তুমি বুঝতে পারবে এখানে স্বর্গের কথা হচ্ছে, ভালো কাজ করলে স্বর্গে যাবে, খারাপ কাজ করলে নরকে যাবে, কি কি ভালো কাজ করা উচিত, কি কি খারাপ কাজ করা উচিত নয়, এই সমস্ত কথাই মূলত আলোচিত হয়েছে এখানে, বুঝতে পারলে কি না? ওকে, নেক্সট অরমুলাম। তাহলে কি দুটো কবিতা নিয়ে আমি আলোচনা করলাম, একটা হচ্ছে পোয়েমা মোরেল, ওখানে মূলত মোরালিটির গল্প রয়েছে, স্বর্গ নরকের তো অবশ্যই গল্প থাকবে। আরেকটা হলো সিনার্স বিহেভিয়ার, পাপীরা, সতর্ক হও, ঠিক আছে? ওরমুলাম, দ্বিতীয় কবিতার পর আসছি তৃতীয় কবিতা ওরমুলাম। তৃতীয় কবিতা ওরমুলাম। ওরমুলাম কে লিখেছেন? ওরমুলাম ইজ অ্যান ইন্টারেস্টিং ওয়ার্ক অফ আগস্টাইন সেন ওর্ম লিখেছেন। দেখো নামটা কত সুন্দর, ওর্ম লিখেছে ওরমুলাম। এরকম করে যদি প্রত্যেকটা লেখক লিখতেন, তাহলে কত সহজে নামগুলো মনে রাখা যেত, তাই না? ওরমুলাম বইটাকে লিখছেন ওরমুলাম ইজ অ্যান ইন্টারেস্টিং ওয়ার্ক অফ আগস্টাইন মঠ। একজন আগস্টাইন মঙ্ক, একটা সাধু মূলত এটা লিখেছিলেন, যার নাম ছিল ওর্ম, হু লিভড ইন মার্সিয়া। তিনি কোথায় বাস করতেন? মার্সিয়াতে বাস করতেন, বুঝতে পারলে? কোথায় বাস করতেন? মার্সিয়াতে। ইট ইজ এ প্যারাফ্রেজ অফ গসপেলের মানে বাইবেলেরই একটা চ্যাপ্টার বলতে পারো, বা বাইবেলটাকে সহজ ভাষায় লেখা হয়েছে, বাইবেলের একটা চ্যাপ্টারকে। ইট কন্টেন 10,000 লাইন্স ইন এ ফ্র্যাগমেন্ট। একটা টুকরোতে 10,000টা লাইন রয়েছে। ইট হ্যাজ 8 ফ্র্যাগমেন্টস, এবং এর 8টা এরকম টুকরো রয়েছে। একটা টুকরোতে 10,000 লাইন, তাহলে 8টা টুকরো রয়েছে, 80,000 লাইন তো এমনিতেই হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? দ্য বুক ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট মাইলস্টোন অফ ইংলিশ লিটারেচার। ইংরাজি সাহিত্যের একটা খুব গুরুত্বপূর্ণ মাইলস্টোন মনে করা হয় এই ওরমুলামকে, ঠিক আছে? উই ডু নট ফাইন্ড
মাচ ফ্রেঞ্চ ওয়ার্ড, এখানে কিন্তু বেশি কিন্তু ফ্রেঞ্চ শব্দ আমরা কিন্তু পাচ্ছি না, ফ্রান্সের শব্দ আমরা কিন্তু বেশি পাচ্ছি না। ইট ইন্ডিকেটস দ্যাট, এবং যেহেতু ফ্রান্সের শব্দ বেশি পাচ্ছি না, এটা নির্দেশ করছে বা এটা বোঝাচ্ছে যে ফ্রেঞ্চ লিটারেচার ডিড নট ইনফ্লুয়েন্স মার্সিয়ান লিটারেচার, যে মার্সিয়ান লিটারেচারকে, মার্সিয়ান সাহিত্যকে ফ্রেঞ্চ লিটারেচার বা ফ্রান্সের সাহিত্য ততটা প্রভাবিত করতে পারেনি। বুঝতে পারলে? ইট ইজ এক্সট্রিমলি বোরিং, তবে কিছু এত বড় হয়ে গেছে কিছু কিছু জায়গায় খুব বোরিং বলে মনে হয়েছে। বুঝতে পারলে? অ্যান্ড ইট ইজ কালারলেস, কিছু ক্ষেত্রে বেশ কালারলেস, মানে সাদা কালো, একেবারে বোরিং। ইট শোজ দ্য লিটারি টেস্ট অফ হাম্বেল ক্লাস, মূলত লেখা হয়েছিল সাধারণ মানুষদের জন্য, গরিব মানুষদের জন্য, চাষিদের জন্য, খেটে খাওয়া মানুষদের জন্য, এবং হাম্বেল ক্লাসের টেস্ট কীরকম সেটা দেখানো হয়েছে। উই গেট এ লট অফ রিপিটেশন অফ সাম ফ্রেজেস, বহু রিপিটেশন পাই আমরা, একই জিনিসকে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয়েছে, একই জিনিসকে যাতে তুমি মিস না করে যাও, তোমাকে বুঝিয়েই ছাড়া হবে। বুঝতে পারলে? এইরকম। ইট গিভস মাচ ইম্পর্টেন্স টু লিটল থিং, ছোট ছোট বিষয়গুলোর উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে। ইট ইজ দ্য ফার্স্ট আনরাইম ম্যাট্রিক্যাল পোয়েম, এবং এটা একটা ম্যাট্রিক্যাল পোয়েমের দৃষ্টিকোণ থেকে বলা যায় দ্য ফার্স্ট আনরাইম ম্যাট্রিক্যাল পোয়েম। তাহলে এটা হলো ওর মূলা। বুঝতে পারলে? এরপর আসছি দ্য আউল অ্যান্ড নাইটেঙ্গেল। দ্য আউল অ্যান্ড নাইটেঙ্গেল ইজ অ্যান অ্যামেজিং পোয়েট্রি। পরের কবিতাটা, পরের ধর্মের কবিতাটার নাম হচ্ছে দ্য আউল অ্যান্ড নাইটেঙ্গেল। এখানে কি, এখানে প্যাঁচা এবং নাইটেঙ্গেলের মধ্যে, দুটো পাখি, প্যাঁচা একটা পাখি এবং নাইটেঙ্গেল একটা পাখি, দুটো পাখির মধ্যে ঝগড়া হচ্ছে। নাইটেঙ্গেলকে প্যাঁচা বলছে নাইটেঙ্গেলকে, আরে তুই তো অলসভাবে সবসময় গান গেয়ে বেড়াস, তোর কাজেই কি রয়েছে, তুই কি ভালো কাজ করলি, এইরকম বলবে প্যাঁচা। কাকে বলবে? নাইটেঙ্গেলকে। আর নাইটেঙ্গেল বলবে, আর তুই কি করিস, তুই তো অন্ধকার গুহার মধ্যে জীবন কাটিয়ে দিলি, আনন্দ বলে কিছু বুঝলিই না। এইভাবে প্যাঁচা নাইটেঙ্গেলের জীবনকে সমালোচনা করছে, নাইটেঙ্গেল প্যাঁচার জীবনকে সমালোচনা করছে। নাইটেঙ্গেলের আওয়াজ সুন্দর, তাই তার শব্দগুলো খুব সুন্দর মিলিয়ে মিলিয়ে লেখা হয়েছে, যখন নাইটেঙ্গেল তার লজিকগুলো দিচ্ছে। আর প্যাঁচাকে আমরা জ্ঞানী পাখি ধরি, তাই প্যাঁচায় যখন কথা বলছে তার মধ্যে ডেপথ রয়েছে, তার মধ্যে গভীরতা রয়েছে, ফিলোসফিক্যাল থটগুলো রয়েছে প্যাঁচার লজিকের মধ্যে। বুঝতে পারলে? এইটা হচ্ছে ব্যাপার। আসলে কি, প্যাঁচার মধ্য দিয়ে সাধুদের জীবনযাত্রা দেখানো হয়, আর নাইটেঙ্গেলের মধ্য দিয়ে গৃহীর জীবনযাত্রা দেখানো হয়। বুঝতে পারলে? এটা আসলে একটা ফিলোসফিক্যাল বা দার্শনিক কর্মকাণ্ড। বুঝতে পারলে? দ্য আউল অ্যান্ড দ্য নাইটেঙ্গেল, দ্য আউল অ্যান্ড নাইটেঙ্গেল ইজ অ্যান অ্যামেজিং পোয়েট্রি। এটা একটা দারুণ কবিতা, এবং কি ইট ইজ রিটেন বাই নিকোলাস গডফোর্ড। উই ফাইন্ড এ লং আর্গুমেন্ট বিটুইন আউল অ্যান্ড নাইটেঙ্গেল, একটা দীর্ঘ তর্ক পাই আউল এবং নাইটেঙ্গেলের মধ্যে। দে ক্রিটিসাইজ ইচ আদার, তারা একে অপরকে সমালোচনা করছে। দ্য নাইটেঙ্গেল অ্যাটাক্স আউলস ইল ওন্ড সং অ্যান্ড ডার্ক সলিটারি হ্যাবিট। নাইটেঙ্গেল প্যাঁচাকে ব্যঙ্গ করছে যে তোর ডাকটা না বড়ই অশুভ অশুভ মনে হয়, এবং তুই অন্ধকার গুহার মধ্যে থাকিস। দ্য আউল ক্রিটিসাইজেস দ্য আইডল সিঙ্গিং অফ নাইটেঙ্গেল, এবং প্যাঁচা কি বলছেন? নাইটেঙ্গেল যে তুই অলসভাবে জীবন কাটিয়ে দিস। প্যাঁচা কি করছে? নাইটেঙ্গেল যে সুন্দরভাবে অলসভাবে গান গেয়ে গিয়ে জীবন কাটাচ্ছে, এইটার সমালোচনা করছে। দ্য আউলস আর্গুমেন্ট ইজ মোর লজিক্যাল, প্যাঁচার যে তর্কগুলো সেটা অনেক বেশি লজিক্যাল এবং ডিপ বলে মনে হচ্ছে। বাট নাইটেঙ্গেলস ওয়ার্ডস আর মোর ইউফোনিক, কিন্তু নাইটেঙ্গেল যেহেতু একটা শ্রুতিমধুর গান গায়, এমনই একটা পাখি, তো তার শব্দগুলো বেশ মানে ছন্দে পরিপূর্ণ, বেশ সাউন্ডিং, সুইট সাউন্ডিং। ইট ইজ অ্যান অ্যালেগরিক্যাল রিলিজিয়াস পোয়েম, এটা নিঃসন্দেহে একটা অ্যালেগরিক্যাল রিলিজিয়াস পোয়েম। এটা একটা এমন কবিতা যার বাইরে একটা ভিন্ন অর্থ এবং ভেতরে একটা ভিন্ন অর্থ রয়েছে। অ্যাকচুয়ালি দ্য আউল ইন্ডিকেটস দ্য লাইফ অফ মং, আসলে এই প্যাঁচার মধ্য দিয়ে সাধুদের জীবনযাত্রাকে বোঝানো হচ্ছে। অ্যান্ড দ্য নাইটেঙ্গেল ইন্ডিকেটস এ সিকুলার লাইফ, এবং নাইটেঙ্গেলের জীবনযাত্রার মধ্যে একটা সিকিউলার ধর্মনিরপেক্ষ জীবনযাত্রাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আরও একটা কবিতা আমরা পাবো, হ্যান্ডলিং সেইং। বুঝতে পারলে? রবার্ট ম্যানিংয়ের লেখা, রবার্ট ম্যানিং অফ ব্রুট। বুঝতে পারলে? রোড দিস, এটা লিখেছেন। ইট ইজ বেসড অন ফ্রেঞ্চ ওয়ার্ক, এটা অবশ্য ফ্রেঞ্চ ওয়ার্কের উপর দাঁড়িয়ে আছে। ইট পেইন্টস দ্য সিনফুল অ্যাক্টিভিটিস অ্যান্ড উইকনেস অফ ম্যান, মানুষের বিভিন্ন যে সিনফুল অ্যাক্টিভিটিগুলো রয়েছে, মানুষের যে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম, পাপে পরিপূর্ণ কাজকর্মগুলো রয়েছে, এবং মানুষের যে বিভিন্ন দুর্বলতা রয়েছে সেইগুলোকে তুলে ধরা হয়েছে, এবং এই দুর্বলতা যে মানুষের প্রশ্রয় দেওয়া উচিত নয় তারও একটা ইঙ্গিত রয়েছে এই হ্যান্ডলিং সাইন বইতে। ইটস আ স্যাটায়ার, এটা নিশ্চিতভাবে এটা একটা ব্যঙ্গাত্মক রচনা। স্যাটায়ার, হিয়ার ল্যান্ডলর্ড, ক্লার্গিম্যান আর ক্রিটিসাইজ, এখানে তুমি ল্যান্ডলর্ডকে পাবে, ক্লার্গিম্যানকে পাবে, সকলকে সমালোচনা করা হয়েছে এই হ্যান্ডলিং সাইন বইটাতে।
এরপর তুমি পাবে কারসার মন্ডি, বইটার নাম হচ্ছে কারসার মন্ডি। কারসার মন্ডি ইজ এ কালেকশন অফ 24,000 অফ ভার্সেস। কারসার মন্ডি একটা খুব বড়, বুঝতে পারলে, কালেকশন, যেখানে তুমি 24,000, 24,000টা কবিতার একটা কালেকশন পাবে। ইট ডিলস উইথ দ্য ওল্ড অ্যান্ড নিউ টেস্টামেন্ট, সরি পুরো বাইবেল জুড়ে প্রচুর গল্প রয়েছে, সেই গল্পগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে এই বইয়েতে। দ্য অথর ইজ আননোন, কে যে বইটা লিখেছে তার সম্বন্ধে আমরা জানি না। দ্য পোয়েম ইজ ফুল অফ সিরিয়াসনেস, তবে বইটার মধ্যে সিরিয়াসনেস রয়েছে, কবিতাগুলোর মধ্যে সিরিয়াসনেস রয়েছে। ইট টাচেস আ লট অফ রিলিজিয়াস অ্যান্ড মোরাল টপিক, এই ইট টাচেস, এটা স্পর্শ করে যায় এ লট অফ রিলিজিয়াস অ্যান্ড মোরাল টপিক, অনেক ধর্মের বিষয় এবং অনেক মোরাল টপিক এবং অনেক নৈতিক বিষয়কে স্পর্শ করে যায়, বুঝতে পারলে। ইট সেজ অ্যাবাউট ফল অফ অ্যাঞ্জেলস, ইট সেজ অ্যাবাউট, এটা বলে আমাদের ফল অফ অ্যাঞ্জেলস নিয়ে, যে দেবদূতরা কি কারণে, দেবদূতরা কিভাবে স্বর্গ থেকে দেবদূতদের পতন ঘটলো এই ব্যাপারটা বলে। দ্য ক্রিয়েশন অফ ম্যান, মানুষের সৃষ্টি নিয়ে বলে। দ্য এক্সপালশন অফ অ্যাডাম, অ্যাডামকে কি কারণে স্বর্গ থেকে বিতাড়িত করা হলো সে কথা বলে। অ্যান্ড ইট অলসো সেজ অ্যাবাউট খ্রিস্ট অ্যান্ড সেন্ট হেলেনা, যিশু খ্রিস্ট নিয়ে বলে, সেন্ট হেলেনা নিয়ে বলে। ইট ডেসক্রাইবস দ্য টেরিবল পিকচার অফ ডুমসডে, ডুমসডে যে ভয়ানক দিন, জাজমেন্ট ডে, জাজমেন্ট ডেতে প্রত্যেকটা মানুষকে নিজের কর্মের বিচার দিতে হবে ঈশ্বরের কাছে, সেই সমস্ত কথাগুলো বলে। দ্য পোয়েট ডিলস উইথ দ্য রিলিজিয়াস পোয়েট্রি, এই কবিতার কবি এখানে কি রিলিজিয়াস পোয়েট্রিকেই তুলে ধরছেন, নো ডাউট, যেহেতু এটা একটা রিলিজিয়াস পোয়েট্রির ক্যাটাগরি, বাট হি অ্যাডস দ্য স্পিরিট অফ রোমান্স, কিন্তু এটার মধ্যে একটা যেন রোমান্স স্পিরিট রয়েছে। দ্য বুক ওয়াজ ভেরি পপুলার ইন দ্য মিডল এজ, মিডল এজে এই বইটা একটা অসাধারণ পপুলারিটি পেয়েছিল, বুঝতে পারলে। ইট হ্যাজ সাম 30,000 লাইন, লাইন দেখছো 30,000 লাইন। ইট ওয়াজ রিটেন অ্যাবাউট 1320, 1320-তে মোটামুটি ভাবে এই বইটি লেখা হয়েছিল। কারসার মন্ডি বইটার নাম, বুঝতে পারলে। দ্য প্রিক অফ কনসাইন্স, পরের বইটার নাম হলো দ্য প্রিক অফ কনসাইন্স। দ্য প্রিক অফ কনসাইন্স মানে বিবেকের খোঁজা, বুঝতে পারলে। প্রিক অফ কনসাইন্স ইজ এ ফেমাস রিলিজিয়াস পোয়েম, এটা একটা বিখ্যাত ধর্মীয় কবিতা। রিচার্ড রোল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য রাইটার অফ ইট, রিচার্ড রোল এই কবিতাটার লেখক বলা যেতে পারে, বাট ইট ইজ ডাউটফুল, কিন্তু এটা নিয়ে সন্দেহ রয়েছে। হি ডেসক্রাইবস দ্য জয় অ্যান্ড দ্য সরোজ অফ ম্যানস লাইফ, মানুষের জীবনে যে আনন্দও আছে, দুঃখও আছে, আবার আনন্দ আছে, এটার যে একটা চক্র ঘুরতে থাকে, সেটা নিয়ে বলা হয়েছে দ্য প্রিক অফ কনসাইন্সে। দ্য সাবজেক্ট ম্যাটার ইজ অ্যাবস্ট্রাক্ট, বিষয়বস্তু অনেক সময় কিন্তু অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে, বিমূর্ত হয়ে গেছে। অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, বাট দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি সিম্পল, কিন্তু ভাষা যেটা রয়েছে, ভাষাটা অত্যন্ত সহজ সরল রয়েছে। তাহলে এক কথায় বলতে গেলে কি, টু কনক্লুড, অ্যাংলো সেকশন রিলিজিয়াস পোয়েট্রি অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো, বিশেষ করে অ্যাংলো নরম্যান যুগের যতটা সাহিত্য লেখা হয়েছে বা যা কিছু লেখা হয়েছে সাহিত্যের দৃষ্টিকোণ থেকে বলি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যাংলো নরম্যান রিলিজিয়াস পোয়েট্রি। দো দিস পোয়েমস ওয়ার রিটেন উইথ এ রিলিজিয়াস পারপোজ, যদিও ধর্মের উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছিল এই কবিতাগুলো, সেই যুগে এগুলো লেখা হয়েছিল কেন, তার কারণ সাধারণ মানুষকে যাতে নিয়ন্ত্রণে রাখা যায় সেই জন্য, এবং তাদের একটা মোরাল গাইডেন্স দেওয়া যায়, কি করবে তারা এবং কি করবে না তা যেন গল্পের মাধ্যমে তাদের বোঝানো যায়, এই উদ্দেশ্যেই যদিও লেখা হয়েছিল এটা। বাট শিওরলি ইট সারপাসেস দ্য রিলিজিয়াস মোটিভ, কিন্তু নিশ্চিতভাবে এটা ধর্মের যে উদ্দেশ্য সেটা অতিক্রম করে গেছে, এবং সাহিত্যের দৃষ্টিকোণ থেকেও এই কবিতাগুলি অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইট ইজ নট অনলি ইট নট অনলি এনলাইটেন্স দ্য পোর অফ প্লেস ক্লাস, সেই যুগের শোষিত দরিদ্র গরিব মানুষদের আনন্দ তো দিতই, বাট অলসো ইট হেল্প দ্য কিং টু রুল দ্য সোসাইটি স্মুথলি, তাছাড়া মহারাজদেরও সাহায্য করত, যাতে মহারাজরা সমাজকে খুব সুন্দরভাবে রাজত্ব করতে পারে, খুব সুন্দরভাবে রুল করতে পারে। তার কারণে এই ধর্মের বইগুলোতে বলা হতো বারবার যে মহারাজের বিরোধিতা করা উচিত নয়, কি কি মোরাল কাজ করা উচিত, মহারাজের জন্য জীবন দেওয়া উচিত। এইভাবে মহারাজের যে রাজাদের যে উদ্দেশ্য হতো সেগুলো খানিকটা পূর্ণ করতো, এবং ধর্মের উদ্দেশ্য তো পরিপূর্ণ করতো, বুঝতে পারলে। তাহলে এই সমস্ত দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে অ্যাংলো নরম্যান রিলিজিয়াস পোয়েট্রি একটা অসাধারণ ক্যাটাগরি, বুঝতে পারলে, যেটা আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমাদের জানিয়ে থাকে। এবার যদি কি পয়েন্টসগুলো আছে কি কি বলতে হবে, তুমি প্রথমে ইন্ট্রো দেবে, ইন্ট্রো নিয়ে বললে, তারপর পোয়েমা মোরাল নিয়ে 2-1 লাইন বললে, বুঝতে পারলে। তারপর কি সিনার্স বিহেভিয়ার, ওরমুলাম, দ্য আউল অ্যান্ড নাইটিঙ্গেল, হ্যান্ডলিং সিন, কারসার মন্ডি, দ্য প্রিক অফ কনসাইন্স, তারপর নিজের মতটা শেষে জুড়ে দিচ্ছ। এই হলো অ্যাংলো নরম্যান রিলিজিয়াস পোয়েট্রি। তাহলে গাইজ
এতক্ষণ ধরে আমি অ্যাংলো নর্মান রিলিজিয়াস পোয়েট্রি বললাম, বুঝতে পারলে? অ্যাংলো নর্মান রিলিজিয়াস পোয়েট্রি আশা করি এই আলোচনার পর তোমাদের পরিষ্কার হয়ে গেছে। পরীক্ষাতে যদি অ্যাংলো নর্মান রিলিজিয়াস পোয়েট্রি দেয়ও, এই উত্তরটা যেটা আমি আলোচনা করলাম যদি তুমি এইগুলোও লিখে দাও, নিশ্চিতভাবে ভালো নাম্বার পাবে, বুঝতে পারলে? এবং বিষয়টাকে আগে বোঝার চেষ্টা করো। যদি তুমি বিষয়টা বুঝে যাও তারপরে কোনো অসুবিধা হবে না। বাই দ্য ওয়ে, কোন বই থেকে আমি পড়াচ্ছি একবার দেখিয়ে দিতে চাই। দিস ইজ দ্য বুক, রাইট? অ্যান্ড দিস ইজ দ্য নোট, অলরাইট? ছবিটা দেখে ভয় লাগবে হয়তো। ওকে গাইজ, তাহলে গাইজ এই ছিল অ্যাংলো নর্মান রিলিজিয়াস পোয়েট্রি। আশা করি এই উত্তরটা যেটা আমি বললাম সেটা তোমাদের সকলের খুবই পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়েছে ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওকে শেয়ার করো গাইজ, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।